আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গুণগত রসায়নে পরমাণুর গঠন, আইসো সম্পর্কিত সকল টপিক আর ইলেকট্রন সংখ্যা নির্ণয় শিখব। তো দেরি না করে চলো শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমাদের যা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু কি। পরমাণু, হ্যাঁ, পরমাণুটা কি এটা আমাদের আগে জানতে হবে। তো দেখো এখানে পরমাণুটা কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, ক্ষুদ্রতম কণা হিসেবে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এটাকেই মূলত কি বলা হয়? পরমাণু। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে যে যার স্বাধীন অস্তিত্ব নাই বাট ক্ষুদ্রতম কণা হিসেবে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেটাই পরমাণু। কি? এই যে আছে না, সি, সি দিয়ে কার্বনের পরমাণু, হ্যাঁ, এইচ দিয়ে হাইড্রোজেনের পরমাণু ইত্যাদি বোঝানো হয়। বুঝতে পারছো? এটাই হচ্ছে পরমাণু, হ্যাঁ, এটাই হচ্ছে পরমাণু। এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 10,000% 1 মার্ক পাওয়া যাবে আশা করি। তো এটা আমরা একটু দেখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পরমাণুর মূল কণিকা। এখন পরমাণুর মূল কণিকা কয় ধরনের মনে রাখবা। পরমাণুর মূল কণিকা 3 ধরনের। পরমাণুর মূল কণিকা কয় ধরনের? 3 ধরনের। কি কি? একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, হ্যাঁ, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, এই তিনটা হচ্ছে পরমাণুর মূল কণিকা। কি কি বললাম? স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। বুঝতে পারছো? স্থায়ী মূলিকা, মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, আর হচ্ছে কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, আর হচ্ছে কম্পোজিট কণিকা। বুঝতে পারছো? তো এখন আসো আমরা স্থায়ী মূল কণিকা নিয়ে একটু পড়াশোনা করি। স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা মূলত তিনটা। কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আর আরো একটা হচ্ছে নিউট্রন। একটা কি? ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। মনে থাকবে? এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রনটা 1897 সালে, কত সালে? 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন, কে বললাম? জে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষাকালে আবিষ্কার করে। কি রশ্মি? ক্যাথোড রশ্মি পরীক্ষাকালে, পরীক্ষাকালে আবিষ্কার করে। ঠিক আছে, এখানে
ক্যাথোড রশ্মিটা কি? ক্যাথোড রশ্মিটা মনে রাখবো। ক্যাথোড রশ্মি ইলেকট্রনের প্রবাহ মাত্রা। ক্যাথোড রশ্মিটা কি মূলত? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের একটা প্রবাহ মাত্রা। ঠিক আছে, এটা মনে থাকবে। ওকে, এখন আসো প্রোটন। প্রোটন সম্পর্কে একটা তথ্য আমাদের জানতে হবে, সেইটা হচ্ছে এইটাও মূলত ক্যাথোড রশ্মি আবিষ্কার করলে 1886 সালে। কত সালে? 1886 সালে বিজ্ঞানী গোল্ড স্টেইন, বিজ্ঞানী গোল্ড স্টেইন ক্যাথোড রশ্মি পরীক্ষাকালে এটা আবিষ্কার করেন। আর প্রোটনের নামকরণ করেন হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড, সেটা হচ্ছে 1920 সালে। তাহলে প্রোটনের নামকরণ কে করেন? নামকরণ করেন হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। কত সালে? 1920 সালে। এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট যে নামকরণটা কে করেন? রাদারফোর্ড 1920 সালে। ওনাকেই মূলত আবিষ্কারক বলা হয়। কি বলা হয়? ওনাকেই মূলত আবিষ্কারক বলা হয়। ঠিক আছে, এরপরে আসে নিউট্রন। নিউট্রনটা কি? নিউট্রন হচ্ছে একটা আধান নিরপেক্ষ কণা। কি কণা? একটা হচ্ছে আধান নিরপেক্ষ কণা। হ্যাঁ, আধান নিরপেক্ষ কণা। এইটা ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্যার জেমস চ্যাডউইক, স্যার জেমস চ্যাডউইক, হ্যাঁ, 1932 সালে, 1932 সালে এই হচ্ছে নিউট্রন কণাটা আবিষ্কার করে। কে? স্যার জেমস চ্যাডউইক। স্যার জেমস চ্যাডউইক, এটা মনে রাখতে হবে। স্যার জেমস চ্যাডউইক, হ্যাঁ, তো এটা আবিষ্কার করে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, যে তিনজন, এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে না, এই তিনজন, এই তিনটি কণিকা আবিষ্কারকের নাম মনে রাখার জন্য একটা ছন্দ আছে, সেটা হচ্ছে ইট পরে নিচে। ইট পরে নিচে। ইতে ইলেকট্রন, ততে থমসন, পতে প্রোটন, রতে রাদারফোর্ড, নতে হচ্ছে নিউট্রন, চতে হচ্ছে চ্যাডউইক। বুঝতে পারছো? এইটা মনে রাখতে পারো, এইটা তোমরা মনে রাখতে। ইট পরে নিচে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাগবে আর কি, লাগবে। তো আসো, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা একটা ছকের মাধ্যমে সবকিছু জেনে নিই। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে একটা ছকের মাধ্যমে সবকিছু জেনে নিই। এখানে আমরা জানবো হচ্ছে ইলেকট্রন সম্পর্কে। ইলেকট্রন, এখানে জানবো হচ্ছে আমরা প্রোটন, আর এখানে আমরা জানবো হচ্ছে নিউট্রন। হ্যাঁ, তো প্রথমে কি জানবো? প্রথমে আমরা জানবো হচ্ছে প্রতীক। প্রথমে আমরা জানবো প্রতীক, তারপরে আমরা জানবো হচ্ছে আবিষ্কারক। আবিষ্কারক,
এরপরে আমরা জানবো হচ্ছে আবিষ্কারের সাল। আবিষ্কারের সাল। এরপরে আমরা জানবো হচ্ছে আধানের প্রকৃতি। আধানের প্রকৃতি। এরপরে জানবো হচ্ছে আমরা প্রকৃত আধান। প্রকৃত আধান। এরপরে আমরা জানবো হচ্ছে প্রকৃত চার্জ। এরপরে আমরা জানবো হচ্ছে অবস্থান। এই কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সহ। ঠিক আছে, তাহলে আসো একটু জানার চেষ্টা করি। তো ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই মাইনাস। ইলেকট্রনের প্রতীক কি? ই মাইনাস। এখানে আমি যদি এটাকে একটু বক্স করি ভালো দেখাবে হয়তো। ই মাইনাস। প্রোটনের হচ্ছে এটা প্রোটন, এইটা হচ্ছে নিউট্রন। ওকে, তো ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই মাইনাস, প্রোটনের প্রতীক হচ্ছে পি অথবা এইচ প্লাস, আর নিউট্রনের প্রতীক হচ্ছে ছোট হাতের এম। আবিষ্কারক একটু আগে আমরা শিখলাম কে? থমসন বা জে জে থমসন। প্রোটনের আবিষ্কারক কে? রাদারফোর্ড। রাদারফোর্ড। নিউট্রনের আবিষ্কার হচ্ছে চ্যাডউইক। চ্যাডউইক। আবিষ্কারের সাল। ইলেকট্রন আবিষ্কৃত হয় 1897 সালে। 1897 সালে। আর প্রোটন আবিষ্কার হয় 1919 সালে। আর নিউট্রন আবিষ্কৃত হয় 1932 সালে। ঠিক আছে, ইলেকট্রনের আধানের প্রকৃতিটা হচ্ছে ঋণাত্মক, এইটা হচ্ছে ধনাত্মক, আর নিউট্রনের কোনো আধান এটা হচ্ছে নিরপেক্ষ। বুঝছো? এরপরে এদের প্রকৃত আধান আর প্রকৃত চার্জ জানাটা খুব বেশি জরুরি। প্রকৃত আধান আর প্রকৃত চার্জ জানাটা খুব বেশি জরুরি। হুম, তো আমরা মানে এখন প্রকৃত আধানটা জানি। দেখো আমরা আধান এবং ওহ, আল্লাহ আকবার। এখানে একটা ভুল হয়েছে ছোট্ট, সেটা হচ্ছে এটা প্রকৃত চার্জ না, এটা প্রকৃত হচ্ছে ভর। প্রকৃত কি? ভর। তো প্রকৃত আধান আমরা তিনটা এককে জানবো। প্রথমটা হচ্ছে কুলম্ব একক। তো এর প্রকৃত আধানটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হুম, আর এইটা যদি আমরা একটু ইএমইউ আকারে প্রকাশ করি তাহলে ওইটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻20 ইএমইউ। হ্যাঁ, আর এটা যদি আমরা ইএসইউ এককে নিই তাহলে হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। ঠিক আছে, আর প্রোটনের ক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সেম, বাট ইলেকট্রনের প্রোটন নেগেটিভ আর প্রোটনের ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। এটা কি? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। 1.6 ইন্টু 10⁻⁻20 ইএসইউ, 4.8 ইন্টু 10⁻⁻10, সরি এটা ইএমইউ, এটা হচ্ছে ইএসইউ। নিউট্রনের কোনো প্রকার চার্জ নেই। হ্যাঁ, এরপরে প্রকৃত চার্জ।
প্রকৃত সরি ভর, প্রকৃত ভর। তো ইলেকট্রনের প্রকৃত ভর আমরা দুইটা এককে জানবো। একটা হচ্ছে 9.11 into 10 to the power minus 28 গ্রাম, 9.11 into 10 to the power minus 31 কেজি। আর প্রোটনের ভরটা হচ্ছে 1.673 into 10 to the power minus 24 গ্রাম, আর কেজিতে নিলে 1.673 into 10 to the power 27 কেজি। আর নিউট্রন হচ্ছে 1.675 into 10 to the power minus 24 গ্রাম, 1.675 into 10 to the power minus 27 কেজি। ঠিক আছে, এরপরে এদের অবস্থান অবস্থান ইলেকট্রনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে, নিউক্লিয়াসের বাহিরে, অথবা বলতে পারো পরমাণুর পরমাণুর কক্ষপথ, কক্ষপথ। আর প্রোটনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে। অপরদিকে নিউট্রনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াস। বুঝছো? এই স্লাইডটা তোমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই স্লাইডটা তোমাদের জন্য অনেক অনেক 5 স্টার। হ্যাঁ, এটা তোমাদের জন্য 5 স্টার। তোমরা যদি এই স্লাইডটা ভালোভাবে দেখে যাও, আশা করি অনেক কিছু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসো আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। এখানে দেখো আমাদের কিছু কোশ্চেন আছে। সেটা হচ্ছে, প্রথম প্রশ্নটা আসছে যে ক্যাথোড রশ্মি কি? একটু আগে আমরা দেখলাম না ক্যাথোড রশ্মিটা কি? দেখো, এই যে এখানে আমরা দেখছি যে ক্যাথোড রশ্মিটা কি? ইলেকট্রনের প্রবাহ মাত্র। ক্যাথোড রশ্মিটা কি? ইলেকট্রনের প্রবাহ মাত্র। তাহলে এই ক্যাথোড রশ্মিটা আমাদের কি? ক্যাথোড রশ্মিটা কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ মাত্র, ইলেকট্রনের প্রবাহ মাত্র। ঠিক আছে, এরপর আসো, ইলেকট্রন আবিষ্কার করেন কে? দ্বিতীয় প্রশ্ন, ইলেকট্রন আবিষ্কার করেন কে? একটু আগে আমরা দেখলাম না, কি দেখলাম বলো তো? ইট পরে নিচে, তাই না? ইলেকট্রন আবিষ্কার করেন কে? থমসন। প্রোটন আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। আর নিউট্রন আবিষ্কার করেন কে? চ্যাডউইক। ঠিক আছে, চ্যাডউইক। এখানে কি বলছে? ইলেকট্রন আবিষ্কার করেন কে? ইলেকট্রন আবিষ্কার করেন কে? তাই না? তো ইলেকট্রন আবিষ্কার করেন কে? জে জে থমসন। ঠিক আছে, তো এরপরে আসো আমরা এরপরে আসো আমরা আমরা বলতো কি নিয়ে আলোচনা করলাম? আমরা বলতো স্থায়ী মূলকণিকা নিয়ে আলোচনা করছি। কি নিয়ে? স্থায়ী মূলকণিকা। এখনো দেখো আমাদের দুইটা মূলকণিকা আছে, একটা হচ্ছে অস্থায়ী মূলকণিকা আর এটা কম্পোজিট কণিকা। তো আসো স্থায়ী মূলকণিকা এবং কম্পোজিট কণিকা নিয়ে আলোচনা করি। আরেকটা হচ্ছে কি ছিল? অস্থায়ী মূলকণিকা। অস্থায়ী মূলকণিকা, ঠিক না? আরেকটা হচ্ছে অস্থায়ী মূলকণিকা। এখন অস্থায়ী মূলকণিকা হচ্ছে প্রায় 100টি। প্রায় কয়টি? প্রায় 100টি, অথবা বলা চলে 100টিরও অধিক। 100টির অধিক, 100টির অধিক।
এদের মধ্যে ইম্পর্টেন্ট অস্থায়ী কণিকাগুলোকে দেখো। একটা হচ্ছে পজিট্রন, আরেকটা হচ্ছে নিউট্রিনো। দেখো এটা কিন্তু নিউট্রিনো, নিউট্রন না, হ্যাঁ। আরেকটা হচ্ছে কি পাইওন, তারপর হচ্ছে মিউন, বেসন, হ্যাঁ। তারপর কি মোসন, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা, হ্যাঁ। এরপরে আসো কি কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, কম্পোজিট তো কম্পোজিট কণিকা কয় ধরনের? কম্পোজিট কণিকা হচ্ছে দুই ধরনের বা দুইটি। কি কি? একটা হচ্ছে আলফা কণা, হুম, আরেকটা হচ্ছে ডিউটেরো কণা। আলফা কণার প্রতীক হচ্ছে আলফা অথবা হিলিয়াম 2+4 2। বুঝতে পারছো? আলফা কণাটা মূলত কি জানো? হিলিয়াম নিউক্লিয়াস হতে হিলিয়াম হিলিয়াম নিউক্লিয়াস হতে যদি তুমি দুইটা ইলেকট্রন বের করে নাও, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পড়ে থাকে, সেইটাকেই মূলত বলা হয় আলফা কণা। আর ডিউটেরন কণা হচ্ছে H12 অথবা D2। ঠিক আছে, এটা হচ্ছে ডিউটেরন কণা। এখান থেকেও প্রচুর এমসিকিউ আসে, এখান থেকেও প্রচুর এমসিকিউ আসে, সুতরাং এইটা আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখ, একটা আমরা কোশ্চেন সমাধান করি। ও হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখো যে প্রশ্নটা কি, যে কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়? আমরা দেখছিলাম ইলেকট্রন এবং প্রোটন উভয়ই উভয়ই ক্যাথোড রশ্মি। কোন রশ্মি? ক্যাথোড রশ্মি পরীক্ষাকালে কিন্তু এগুলার অস্তিত্ব পাওয়া যায়, ঠিক না? উভয়ই কিন্তু এই ক্যাথোড রশ্মি পরীক্ষাকালে এদের অস্তিত্ব পাওয়া যায়। তাহলে এখানে আমাদের কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব পাওয়া যায়? ক্যাথোড রশ্মি, ঠিক আছে। কোন রশ্মি? ক্যাথোড রশ্মি। তারপরে আসো, কি প্রশ্ন আছে? হ্যাঁ, এখানে আসো, আমরা যে মাত্র কম্পোজিট কণিকা পড়লাম এগুলা নিয়ে আছে। এখানে দেখো বলা হয়েছে কি, কম্পোজিট কণিকার উদাহরণ কোনটি? মাত্রই না তুমি পড়লে, কম্পোজিট কণিকা কি কি বলো দেখি। কম্পোজিট কণিকা দুইটি না, একটা হচ্ছে আলফা কণা, আরেকটা হচ্ছে ডিউটেরন কণা। আচ্ছা, এটা দেখো এখানে আছে কি, কোয়ার্ক, ডিউটেরন, লেপটন, ইলেকট্রন, কোনটা আছে? ডিউটেরন। বুঝতে পারছো? ডিউটেরন, এটাই হচ্ছে কম্পোজিট কণিকা। এরপরে কি বলছে, কোনটি কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? ভালোভাবে দেখছো? অস্থায়ী মূল কণিকা, একটু আগে আমরা দেখলাম না অস্থায়ী মূল কণিকা 100টারও অধিক। কি কি পাইছিলাম বলো তো? কি কি পাইছিলাম? এই যে পজিট্রন, হ্যাঁ, তারপর হচ্ছে নিউট্রিনো, আইওন, মিউন, বেসন, মোসন, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি, তাই না? এখানে দেখো তো কি আছে, এখানে কি আছে? নিউট্রিনো, নিউট্রন, মেসন, পজিট্রন। পজিট্রন, মেসন, নিউট্রিনো এগুলো সবগুলাই কি অস্থায়ী মূল কণিকা না? ওরা বলছে অস্থায়ী মূল কণিকা নয়, সেটা কি? এই যে নিউট্রন, সেটা কি? নিউট্রন, ঠিক আছে, তাহলে হচ্ছে নিউট্রন। এখানে দেখো এটা বলা হচ্ছে যে সকল মৌলের পরমাণুতে
সকল মৌলের পরমাণুতে সাধারণ মৌলিক কণিকা হিসেবে কোনটি থাকে? দেখো, এখানে কিন্তু সাধারণ কথাটা বলছে। সাধারণ মানে কি? সাধারণ মানে হচ্ছে স্থায়ী। সাধারণ মানে কি? স্থায়ী। বলো তো, স্থায়ী মূল কণিকা কয়টি? তিনটি। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কয়টা আছে? পজিট্রন, নিউট্রিনো, ইলেকট্রন, সবগুলো। অবশ্যই ইলেকট্রন, ঠিক কিনা? বুঝছো না বোঝো নাই? বুঝছো কথা? তাহলে দেখো, এখানে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, সাথে আমরা আলফা মানে হচ্ছে অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা, এই তিন ধরনের কণিকা নিয়ে আলোচনা করব। এরপরে আসো আমাদের একটা টপিক। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে যে একটি আয়নের 18টি ইলেকট্রন, 20টি নিউট্রন ও চার্জ -2 হলে এর ভর সংখ্যা কত? তো এটা প্রশ্নটা করার আগে আমরা একটা টপিক করি, সেটা হচ্ছে, হ্যাঁ, মৌলের প্রকাশ। কি বললাম? মৌলের প্রকাশ। মৌলের প্রকাশ। তো মৌলকে কিভাবে প্রকাশ করা হয়? দেখো, ধরো এখানে এক্স একটি মৌল, এক্স একটি মৌল, হ্যাঁ, এক্স একটি মৌল। এই মৌলের বাম পাশে নিচে, বাম পাশে নিচে, বাম পাশে নিচে কি লেখা হয়? পারমাণবিক সংখ্যা। বাম পাশে উপরে কি লেখা হয়? ভর সংখ্যা। আর ডান পাশে এখানে লেখা হয় তার আধান। হুম, তাহলে এখানে এ হচ্ছে ভর সংখ্যা। কি বললাম? ভর সংখ্যা। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, অথবা এই পারমাণবিক সংখ্যাকেই কিন্তু কি বলা হয়? ওই মৌলের প্রোটন সংখ্যা বলা হয়, অথবা অর্থাৎ প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তো এটাকে বলা যায় প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা। আর ডান পাশে উপরে কি লেখা হয়? আধান। হুম, ডান পাশে উপরে লেখা হয় আধান। উদাহরণস্বরূপ ধরো, ধরো সোডিয়াম একটি মৌল। হ্যাঁ, এখানে লেখা আছে, এখানে লেখা আছে 23, এখানে লেখা আছে 11, এখানে লেখা আছে প্লাস। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা, সোডিয়ামের ভর সংখ্যা সেটা হচ্ছে 23, আর সোডিয়ামের প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে 11, আর সোডিয়ামের আধান সেইটা হচ্ছে +1। বুঝছো? তো এখান থেকে কি প্রশ্ন আসবে? এখান থেকে এরকম প্রশ্ন আসবে যে ধরো, ধরো তোমাকে দেওয়া আছে ক্লোরিন -35.5। হ্যাঁ, একটু একটু অপেক্ষা। ক্লোরিন মাইনাস, এখানে লেখা আছে 35.5। বলবে আয়নটির নিউট্রন সংখ্যা বের করো, নিউট্রন সংখ্যা বের করো। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করবে। এখানে আরেকটা জিনিস জেনে রেখে দেখো, আমরা সবাই জানি, সেটা হচ্ছে কোনো একটা মৌলের ভর সংখ্যা, কোনো একটা মৌলের ভর সংখ্যা সমান ওই মৌলের প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টি। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, তাই না? এটা আমরা সবাই জানি যে কোনো একটা মৌলের ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফলের সমান। ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এ সমান পি প্লাস এন লেখা হয়। কি লেখা হয়? এ সমান পি প্লাস এন। ঠিক আছে? এখানে দেখো প্রশ্ন করলো কি, যে আয়নটির নিউট্রন সংখ্যা কত? কি সংখ্যা কত? নিউট্রন সংখ্যা, ঠিক না? তাহলে দেখো, শুধু নিউট্রন না, এখানে আরো একটা জিনিস জানি। দেখো যে সাধারণভাবে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা এবং তার ইলেকট্রন সংখ্যা স্বাভাবিক অবস্থায় একই থাকে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় কোনো একটা মৌলের প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। তবে যখন আধান যুক্ত হয় তখন তার ইলেকট্রন বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে।
তাই না? এটা আমরা জানি যে আয়নটির শুধু নিউট্রন সংখ্যা না, এখানে ধরো আমরা একটু কারেকশন দেই, এখানে শুধু নিউট্রন সংখ্যা না, এখানে ধরো আমাদেরকে বললো যে আয়নটির প্রোটন, ইলেকট্রন, হ্যাঁ, নিউট্রন এবং ভর, এই কয়টা কি করো, বের করো। আমাদেরকে বললো ধরো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আর ভর সংখ্যা বের করো। তাহলে এখন দেখো এর আমরা প্রথমে কি বের করব, প্রোটন সংখ্যা। প্রোটন, প্রোটনকে কি দিয়ে প্রকাশ করা হয়, পি, তাই না? তাহলে প্রোটন সংখ্যা কি বলো তো? তো ক্লোরিন, ক্লোরিনের প্রোটন সংখ্যা কত? 17, তাই না? এরপরে আসো, এর কি ইলেকট্রন সংখ্যা, সরি, ইলেকট্রন, ই মাইনাস। দেখো এখানে আমাদের কিন্তু ক্লোরিন কি আধানযুক্ত, মাইনাস আধানযুক্ত, তাই না? মাইনাস আধানযুক্ত। তো আমরা জানি যখন ঋণাত্মক চার্জযুক্ত অর্থাৎ মাইনাস আধানযুক্ত হয় তখন ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, তাই না? তো তার ইলেকট্রন হবে কত, 17, কয়টা মাইনাস আধান আছে, একটা। তাহলে তার মোট ইলেকট্রন কয়টা, 18টা। মনে থাকবে। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা বের করা ট্রিক্সটা দেখো, এটা নোট ডাউনটা দেখো, যে আধান পজিটিভ হলে, পজিটিভ হলে মাইনাস হবে, হ্যাঁ? আর আধান, যে আধান নেগেটিভ হলে সেটা কি হবে, প্লাস হবে। সেটা কি হবে, প্লাস হবে, প্লাস হবে। অর্থাৎ যে কোনো একটা মৌল যতটা মাইনাস চার্জ যুক্ত হবে সেটা তার ইলেকট্রনে কি হবে, যোগ হবে। এখানে দেখো ক্লোরিন ছিল মাইনাস চার্জ যুক্ত, মাইনাস মানে মাইনাস কয়টি, মাইনাস একটি, এই জন্য এখানে এক যোগ হয়েছে, হ্যাঁ? তাহলে এটা তার ইলেকট্রন। এরপর আসো নিউট্রন, নিউট্রন, তাই না? নিউট্রন কি একটু আগে করলাম না, দেখো তো, আমরা ভর সমান প্রোটন প্লাস নিউট্রন। তাহলে নিউট্রন সমান কি হবে, নিউট্রন সমান ভর বিয়োগ প্রোটন, তাই না? ভর বিয়োগ প্রোটন। ভর কত, 35.5 বিয়োগ প্রোটন কত, 17, তাহলে কত হচ্ছে, 18.5। ঠিক আছে। এরপরে ভর, তো ভর তো দেওয়াই আছে, তাই না? ভর, ভরকে এ দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 35.5, 35.5। ঠিক আছে। তো এই হলো পরমাণুর প্রকাশ, এই হচ্ছে পরমাণুর প্রকাশ। ঠিক আছে। এরপরে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারমাণবিক ভর একক অথবা অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। তো পারমাণবিক ভর একটা কি জিনিস দেখো, পারমাণবিক ভর একক, পারমাণবিক ভর একক সেটা কি, সেটা হচ্ছে যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয় এবং যার মান কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 সমান, সেটাকেই বলা হয় পারমাণবিক ভর একক। কিচ্ছু বুঝিনি, আসো বুঝাই দেই। কোনো একটা মৌলের পারমাণবিক, কোনো একটা মৌলের পারমাণবিক ভর, কোনো একটা মৌলের কি ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর সমান, হ্যাঁ, ওই মৌলের একটি পরমাণুর, ওই মৌলের একটি পরমাণুর ভর, ওই মৌলের একটি পরমাণুর ভরকে যদি আমরা, হ্যাঁ, কার্বন 12 আইসোটোপের 1/12 মান দিয়ে ভাগ করি তাহলেই আসবে একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। হুম, এখানে আমরা যদি এভাবে লিখি, একটি কার্বন
12 পরমাণুর 1/12 অংশ। হ্যাঁ, এই যে কার্বন 12 পরমাণু 1/12 অংশের একটা নির্দিষ্ট মান আছে, সেটা কি? একটি পরমাণুর ভর, এটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। হ্যাঁ, তো কোনো একটা মৌলের একটি পরমাণুর ভরকে যদি তুমি এই মানটা দিয়ে ভাগ করো তাহলে কি পাবে? পারমাণবিক ভর, অথবা সংক্ষেপে পারমাণবিক ভর একক, অথবা পারমাণবিক, সংক্ষেপে পারমাণবিক ভর। হ্যাঁ, এই পারমাণবিক ভরকেই বলা হচ্ছে, এর ইংরেজি নামটা কি? ইংরেজি নামটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। হ্যাঁ, অ্যাটমিক মাস ইউনিট, অথবা সংক্ষেপে কে বলা হচ্ছে এ, সরি ছোট হাতে লিখতে হয় এটাকে, এ এম ইউ, এ এম, ঠিক আছে? এটাই হচ্ছে পারমাণবিক ভর একক। তো এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তো এইটুকুই জানতে হয় আর কি। তো এখন দেখো এখানে একটা প্রশ্ন করা হয়েছে আমাদেরকে, যে একটি একটি আয়নের 18টি ইলেকট্রন আছে, 20টা নিউট্রন আছে, আর চার্জ -2, তাহলে এর ভর সংখ্যা কত? তাই না? একটু আগে আমরা শিখলাম না, ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো এখানে দেখো আমাদের কি কি তথ্য দেওয়া আছে। ইলেকট্রন দেওয়া আছে 18টি, ইলেকট্রন দেওয়া আছে কয়টি? 18টি। আর চার্জ কত? -2। তাহলে যেটা চার্জ মাইনাস হয় ওইটা কি ইলেকট্রনটা এর সাথে প্লাস হিসেবে আছে না? আমরা দেখছিলাম, যে দেখো আমরা দেখছিলাম যদি আধান নেগেটিভ হয় তাহলে প্লাস হবে, মানে ইলেকট্রনের সাথে ওইটা যোগ অবস্থায় আছে। তাহলে এখানে প্রোটন সংখ্যা কি হবে? ইলেকট্রন যদি 18টা হয়, প্রোটনটা কি হবে? চার্জটা বাদ যাবে না, 18 থেকে 2 বাদ যাবে, তাহলে কত হলো? 16। এরপরে নিউট্রন দেওয়া আছে, নিউট্রন দেওয়া আছে কত? 20, আর ভর সংখ্যাটা বের করতে বলছে। তাহলে প্রোটন কত হলো? 16, নিউট্রন কত? 20, তাহলে কত হচ্ছে? 36। উত্তর কত? 36। ঠিক আছে, বুঝছো না বোঝোনি বলো তো? কত? 36। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি শিখলাম? আমরা পারমাণবিক ভর একক শিখলাম। এরপরে আসো আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই অধ্যায়ের বলতে পারো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাকে আমি একটু পার্সেন্টেজ যদি দেই, হ্যাঁ দিলাম, কত হয়েছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,00,000% ইম্পর্টেন্ট। এটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট? 1,00,000% ইম্পর্টেন্ট। কয়েকটা কথা কি কি আছে? আইসো সম্পর্কিত, কি সম্পর্কিত? আইসো সম্পর্কিত, আইসো সম্পর্কিত। আসো আমরা আস্তে আস্তে শিখবো, জানবো, আর বোঝার চেষ্টা করবো কি কি এগুলো। প্রথমে আমরা জানবো হচ্ছে আইসোটোপ। কি জানবো বলো তো? আইসোটোপ, আইসোটোপ। এখানে দেখো দুইটা জিনিস আছে, একটা আছে আইসো আর একটা আছে টোপ। একটা কি আছে? আইসো, আর একটা হচ্ছে টোপ। আইসো বলতে, আইসো মানে হচ্ছে সমান, আইসো মানে কি? সমান। আর এই টোপ মানে হচ্ছে প্রোটন, টোপ মানে কি? প্রোটন। বুঝতে পারছো কি বলছি? আইসো মানে সমান, আর টোপ মানে হচ্ছে প্রোটন। টোপ মানে কি? প্রোটন। মনে থাকবে? তাহলে আইসোটোপটা কি? আইসোটোপটা হচ্ছে, মনে রাখবা, মনে রাখবা যে যে সকল যে সকল পরমাণুর যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কি বলছে বলো তো? প্রোটন সংখ্যা সমান, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান তাদেরকেই মূলত বলা হচ্ছে
আইসোটোপ। আরো সহজ করে বলি, শেষে কি আছে? প আছে বা পি আছে। এতে কি হয়? প্রোটন হয়। তাহলে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান তারাই মূলত আইসোটোপ। এখানে তিনটা কথা মনে রাখবা। একটা হচ্ছে একটা হচ্ছে ভর, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। এই তিনটা কথা মনে রাখবে। তো এখন দেখো আইসোটোপের সংজ্ঞাটা কিভাবে দিব, যে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু 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 আমাদের এই ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলবো কি? আইসোটোপ। এখানে তো দেখলাম আইসো মানে কি? সমান। আইসো মানে সমান, টোপ মানে কি? প্রোটন। অর্থাৎ প্রোটন সমান কি সমান? প্রোটন সমান। তাহলে প্রোটন যদি সমান হয় তাহলে বাকি থাকলো কি? ভর আর নিউট্রন। তাহলে প্রোটন সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকেই মূলত আমরা বলবো আইসোটোপ। হ্যাঁ, তাদেরকে আমরা বলবো কি? আইসোটোপ। মানে আইসোটোপ কি? দেখো এখানে আমরা কয়েকটা আইসোটোপ সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমত আমরা হাইড্রোজেনের আইসোটোপ সম্পর্কে জানবো। হাইড্রোজেন আইসোটোপ। আচ্ছা একটু আগে উদাহরণ দিই, দেখো। মনে করো হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। দেখো প্রত্যেকটা হাইড্রোজেনের কিন্তু প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম, কিন্তু তাদের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে এর কি পরস্পর আইসোটোপ কিনা? বলো। এরপরে কি আছে? মনে করো এরপরে আছে কার্বন 12, কার্বন 13, কার্বন 14। তাহলে এগুলোও দেখো তো, সবগুলো প্রোটন সংখ্যা সেম কিনা? কিভাবে প্রোটন সংখ্যা সেম? সবগুলোই কার্বন না? সবগুলোই কার্বন না? তো সবগুলোই যদি কার্বন হয়, একই মৌল যদি হয়, কি প্রোটন সংখ্যা একই হবে না আলাদা হবে? অবশ্যই একই হবে। তারপরে ধরে নাও তোমার কি আছে? অক্সিজেন। অক্সিজেন যদি চিন্তা করো, অক্সিজেনের কি আছে? অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। দেখো একই পরমাণু, একই পরমাণু। আরো একটা আইসোটোপ চেনার সহজ উপায় কি? অবশ্যই এরা কি হবে? একই পরমাণু হবে, একই পরমাণু হবে। হ্যাঁ, যদি কার্বন হয় তাহলে শুধুই কার্বন, যদি হাইড্রোজেন হয় শুধুই হাইড্রোজেন, হ্যাঁ, যদি নাইট্রোজেন হয় শুধুই নাইট্রোজেন। ব্যাপারটা বুঝছো না বোঝো না? তো এখানে আমাদের আরো কিছু আইসোটোপ সম্পর্কে তথ্য জানতে হবে। দেখো আমরা ওগুলো জানার চেষ্টা করি। জানতে হবে হাইড্রোজেনের মোট আইসোটোপ। হাইড্রোজেন এর মোট আইসোটোপ 7টি। মোট আইসোটোপ কয়টি? 7টি। হাইড্রোজেনের মোট আইসোটোপ 7টি। মোট আইসোটোপ কয়টি? 7টি। এটা জানতে হবে আমাদেরকে, এটা আমাদেরকে জানতে হবে যে হাইড্রোজেনের মোট আইসোটোপ কয়টি? 7টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় অথবা হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ, হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ। হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ কয়টি? হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ হচ্ছে 3টি। কয়টি? 3টি। মনে থাকবে? কি কি সেগুলো? এটা হচ্ছে প্রোটিয়াম, আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম, আরেকটা হচ্ছে ট্রিটিয়াম। কি কি বললাম? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়ামের সংকেত হচ্ছে H11, ডিউটেরিয়ামের সংকেত হচ্ছে H12, আর ট্রিটিয়ামের সংকেত হচ্ছে H13। হ্যাঁ, এটাকে D12 বলা হয়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মনে রাখি, একটা আছে, এটা তোমরা দেখছো, ভারী পানির সংকেত কি? ভারী পানি, তাই না? ভারী পানির সংকেত হচ্ছে D2O। কি বলতো? D2O। এই D2O মানে কি? D2O মানে হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড। এটা কিন্তু হাইড্রোজেনের একটা আইসোটোপ, তাই না? আর পানির সংকেত কি জানি? H2O না? H2O না পানির সংকেত? তো এইটাও তো আসলে হাইড্রোজেনের একটা আইসোটোপ। সেটা কত? ডি।
ভারী পানির সংকেত হচ্ছে ডি টু। মনে থাকবে? এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। তাহলে এখানে কি পেলাম? হাইড্রোজেনের আইসোটোপ, স্থায়ী আইসোটোপ কয়টি? 3টি। আর হাইড্রোজেনের মোট আইসোটোপ কয়টি? 7টি। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। এরপরে দেখো, আজ পর্যন্ত আবিষ্কৃত 118টা মৌলের 118টি মৌলের প্রায় 1300 আইসোটোপ আছে। 118টি মৌলের মোট আইসোটোপ কয়টি? মোট আইসোটোপ হচ্ছে 1300। হ্যাঁ, তো এই, হ্যাঁ হ্যাঁ 11টি হয়েছে, এখানে হচ্ছে 118টি। 118টি 118টি মৌলের মোট আইসোটোপ কতটি? 13টি। এরপরে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা সবচেয়ে বেশি আসে। সেইটা কি? প্রকৃতিতে মাত্র 2টি মৌল আছে, সেটা হচ্ছে সোডিয়াম এবং গোল্ড। সোডিয়াম এবং গোল্ড, এই 2টা মৌলের একটি মাত্র স্থায়ী আইসোটোপ আছে। কয়টি আছে? একটি স্থায়ী আইসোটোপ, একটি মাত্র স্থায়ী আইসোটোপ আছে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকবার এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, যে যেমন দেখো, একটা প্রশ্ন এখানে আছে, হ্যাঁ একটা প্রশ্ন আছে যে কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নেই? এটা লেখা আছে যে হচ্ছে কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নেই। যখন এইরকম কথা আসবে যে প্রকৃতিতে নেই, অথবা একটি মাত্র স্থায়ী আইসোটোপ আছে, একের অধিক নাই, যেটাই বলুক, আমাদের দুইটা, একটা কি সোডিয়াম আর একটা হচ্ছে গোল্ড, এই দুইটার একটা। এখানে আছে কি দেখো? সোডিয়াম। এখানে আছে কি? সোডিয়াম। তাহলে আমাদের উত্তর কি? সোডিয়াম। ব্যাপারটা বুঝছো না বোঝো না? বলো দেখি, ব্যাপারটা বুঝছো না বোঝো না? তো সাথে সাথে এখানে আমরা আরো একটু জিনিস আমাদের জানা উচিত, সেটা দেখো এখানে একটু জেনে নেই আমরা। আইসোটোপের ব্যবহার কি বললাম? আইসোটোপের ব্যবহার, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আমার স্লাইডে আসলে যা যা লিখে দিয়েছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলোই পরীক্ষাতে আসবে, এর বাইরে আসবে না। ঠিক আছে, তো আমরা আইসোটোপের ব্যবহার একটু জানবো। দেখো, প্রথমে আমরা চিকিৎসা ক্ষেত্রে একটু জানি। চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আয়োডিন 131, আয়োডিন 131 দিয়ে কি করা হয়? রোগ নির্ণয় করা হয়। আয়োডিন 131 দিয়ে কি করা হয়? টিউমারের অবস্থান নির্ণয় করা হয়। কি করা হয়? টিউমারের অবস্থান নির্ণয় করা হয়। টিউমারের অবস্থান নির্ণয় করা হয়। ঠিক আছে, এরপরে আসো, আর কি করা হয়? এরপর রোগ নিরাময়ে কোবাল্ট 60 ক্যান্সার কোষ ধ্বংস করতে। কি কি বললাম? কোবাল্ট 60, কোবাল্ট 60 এটা কি করতে ব্যবহার করা হয়? ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন নিয়ন্ত্রণ। কি করতে? ক্যান্সার কোষের ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন নিয়ন্ত্রণ। বিভাজন নিয়ন্ত্রণ। ঠিক আছে, তারপর কি করা হয়? গলগণ্ড রোগের চিকিৎসায় আবার টিউমারের অবস্থান নির্ণয় করতে ব্যবহার করা হয়। সাথে সাথে গলগণ্ড রোগের চিকিৎসা, গলগণ্ড রোগের চিকিৎসাও কিন্তু আয়োডিন 131 ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপরে
এরপরে আমাদের জীবন রহস্য উদ্ঘাটনে ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে একটি চার্ট দিচ্ছি, এটা একটু মনে রাখিও। উম, কিভাবে যে এটা একটু মনে রাখি, এখানে দিব না, দাঁড়াও, এখানে আরেকটা পেজ, এখানে আমি যে তোমাদেরকে দুইটা দিচ্ছি, এই দুইটা খুব ভালো করে পড়বো, হ্যাঁ, এই দুইটা খুব ভালো করে পড়বো, তাহলেই হবে, আর লাগবে না আলাদা, এই দুইটা পড়লেই হবে। যদি তোমরা এই দুটো পড়ো তাহলে হবে, আর লাগবে না। এখানে দেখো আইসোটোপের ব্যবহারগুলো দেওয়া আছে, এই যে যেমন দেখো কোবাল্ট 60, কোবাল্ট 60 ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা, এরপরে কি টাইটানিয়াম, হ্যাঁ, রক্তস্রোতে মিশ্রিত করে শরীরে রক্তের পরিমাণ নির্ণয়, আয়োডিন একটি টিউমারের অবস্থান আয়তন, থাইরয়েড গ্রন্থি বিচ্ছেদজনিত চিকিৎসা, গলগণ্ড রোগ, ফসফরাস 32 কি করা হয়, রক্ত স্বল্পতা রোগ, তো এগুলো সব দেওয়া আছে। এরপরে এখানে আরো একটু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কার্বন 14, কার্বন 14 এই আইসোটোপে কি করা হয়, পৃথিবীর বয়স নির্ধারণে, পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহার করা হয়, ঠিক আছে, পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহার করা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইসোটোপ। তাহলে আসো, এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, এখানে দেখো আরো আমাদের সামনে প্রশ্ন দিছে, সেই প্রশ্নটা একটু সমাধান করো, খুবই ইম্পর্টেন্ট এগুলো। দেখো মেডিকেল আসা প্রশ্ন, মেডিকেল আসছে, মেডিকেল 19, মেডিকেল 18, 19, 15, 16, অর্থাৎ মেডিকেলের জন্য এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? এই আইসোটোপের ব্যবহার, এই আইসোটোপটা হচ্ছে মেডিকেলের জন্য ফরম্যাট, ফরম্যাট ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক না বলো? ম্যাথের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আমাদের ভালোভাবে শিখতে হবে। এখানে আমাদের প্রশ্ন করা হলো যে অক্সিজেনের কয়টি আইসোটোপ আছে, অক্সিজেনের কতটি আইসোটোপ রয়েছে, অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়, বলো তো অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়? একটু আগেই কিন্তু আমরা দেখলাম, অক্সিজেনের দেখলাম, অক্সিজেনের 16, 17 আর 18, কয়টি হলো, হলো কয়টি হলো, 3টি, তাই না? অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? 3টি, তাহলে উত্তর কয়টি? 3টি। এরপরে প্রশ্ন দেখো, যে বললাম না বারবার এই প্রশ্নটাই আসে, যে নিচে কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে, কি আছে, স্থায়ী আইসোটোপ আছে, স্থায়ী আইসোটোপ আছে কয়টা মৌলের? দুইটা মৌলের, তাই না? একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে গোল্ড, এই দুইটা মৌলের আসলে স্থায়ী আইসোটোপ আছে, সরি। এই দুইটা মৌলের কি আছে, স্থায়ী আইসোটোপ, স্থায়ী আইসোটোপ, তাই না? তাহলে এটা কি হবে, সোডিয়াম। এরপর কি বলছে, নিচের কোনটির আইসোটোপ একটি, আবারও একই প্রশ্ন, তাই না? সোডিয়াম, ও মানে কেটে গেছে। আচ্ছা, ধরো এখানে গ নাম্বার দেওয়া আছে, গ আছে নাইট্রোজেন, ঘ আছে মনে করো হচ্ছে কার্বন, কার্বন দেওয়া আছে মনে করো হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, উত্তর কি, সোডিয়াম, তাই না? তাহলে কিন্তু আমরা কি শিখলাম, আইসোটোপ শিখলাম, কি শিখলাম, আইসোটোপ, ঠিক কিনা? তারপরে দেখো আর আছে কিনা প্রশ্ন। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন দিছে, দেখো কি বলছে, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, ও আচ্ছা, এটা এখন আমরা পড়ে নিই, এখন আমরা পড়ে নিই। তো এখানে আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে দেখো এখানে ইম্পর্টেন্ট, সেটা কি, এত আইসোটোপে নিউট্রন সংখ্যা কত, এত আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? আমরা একটু আগেই শিখছি না, নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয়, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয়। বলো তো এখানকার ভর সংখ্যা কত, 16, এখানকার ভর সংখ্যা কত, 16, প্রোটন সংখ্যা কত, 8, বাদ দিলে কত হয়, 8, তাহলে এই আইসোটোপে নিউট্রন সংখ্যা কত হবে, 8টি, 8 কোথায় আছে, ক নাম্বারে, এটাই আছে,
ঠিক না? এটা কিন্তু জাহাঙ্গীরনগরে আসছে, দেখো 1819। এরপরে দেখো এই আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? সেম প্রশ্ন কিন্তু দেখো এখানেও মূলত বলছে নিউট্রন সংখ্যা কত, এখানেও আমাদের সেম প্রশ্ন বলছে যে নিউট্রন সংখ্যা কত, ঠিক না? এখানে দেখো আরেকটা আইসোটোপ দিছে, এই আইসোটোপের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা ভর বিয়োগ প্রোটন, ভর কত 17, প্রোটন কত 8, তাহলে কত হচ্ছে 8 আর 16 একে 17, 9, ঠিক না? এটা কত হচ্ছে 9। কোনটি কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ? দেখছো আবার আসছে, কোনটি কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ? তো এখন দেখো কার্বনের ক্ষেত্রে আমরা যদি দেখি, একটা কার্বন 12, একটা কার্বন 13, আর একটা কার্বন 14, ঠিক না? এই যে মনে রাখবা, এইটা হচ্ছে কার্বনের স্থায়ী আইসোটোপ। এটা কি স্থায়ী আইসোটোপ, স্থায়ী আইসোটোপ ইংরেজি দিয়ে লিখি, স্থায়ী আইসোটোপ। আর এই দুইটা হচ্ছে কার্বনের কি বলতো তেজস্ক্রিয় আইসোটোপ। কি আইসোটোপ? তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে এটা কি আছে 13 আর 14 মধ্যে 14, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো আমাদের আইসোটোপ সম্পর্কে শেখা হয়ে গেল। এরপরে আসো আমরা যেটা শিখবো সেইটা হচ্ছে আইসোটোন। কি শিখবো? আইসোটোন। এখানে আবার লক্ষ্য করো, ওই যে আমরা শুরুতে শিখছিলাম যে আইসো মানে কি বলতো, আইসো মানে কি সমান, আইসো মানে কি সমান। দেখো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে টন, তাই না? একটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে টন। এই আইসো, আইসো মানে হচ্ছে কি সমান, আর টন, টন মানে হচ্ছে নিউট্রন। আইসো মানে সমান, টন মানে নিউট্রন। কয়টা কথা বলছিলাম, কয়টা জিনিসের কথা মনে রাখতে হবে? তিনটা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা, ঠিক না? তাহলে এখানে ওরা কি বলছে দেখো তো, আইসোটোন। কি বলছে? আইসোটোন মানে নিউট্রন সমান, নিউট্রন সমান। তাহলে এটা সংখ্যাটা কেমন আসবে, যে যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, হ্যাঁ, তাহলে নিউট্রন যদি সমান হয় তাহলে বাকি থাকলো কি কি, ভর আর প্রোটন। তাহলে যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি ভিন্ন, তাদেরকেই আমরা বলবো পরস্পরের আইসোটোন, ঠিক না? তাহলে কি বললাম, এখানে কি হলো দেখো তো, যে সকল পরমাণু, যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকেই মূলত পরস্পরের কি বলা হয়, আইসোটোন বলা হয়, আইসোটোন বলা হয়, ঠিক আছে? তো দেখো এখন আইসোটোন কি, আইসোটোপের ক্ষেত্রে কি বলছিলাম একই পরমাণু হবে, কিন্তু আইসোটোন কিন্তু কখনো একই পরমাণু হবে না, কি হবে ভিন্ন ভিন্ন পরমাণু। হ্যাঁ, তো এখন দেখো আইসোটোন কি, আইসোটোনের উদাহরণগুলো দেখো, আমি একটু উদাহরণ লিখি। যে মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেন 3 1, আর এখানে হচ্ছে হিলিয়াম 4 2, এই দুইটা কিন্তু পরস্পরের আইসোটোন, এই দুইটা কিন্তু পরস্পরের আইসোটোন। কেন? দেখো এদের কিন্তু এদের এদের প্রোটন সংখ্যাটা ভিন্ন, ভর সংখ্যাটাও ভিন্ন, কিন্তু আমরা তো জানি ভর থেকে যদি তুমি প্রোটনটা বিয়োগ করো তাহলে কি পাবা, নিউট্রন সংখ্যা। এরও নিউট্রন সংখ্যা 2, এরও নিউট্রন সংখ্যা 2, তাহলে এরা পরস্পরের কি আইসোটোপ কিনা বলো, এরা পরস্পরের কি আইসোটোপ কিনা? হ্যাঁ অবশ্যই আইসোটোপ, সরি আইসোটোন কিনা, আইসোটোন। তারপরে দেখো আমি যদি লিখি কার্বন 13, 6, আর নাইট্রোজেন, নাইট্রোজেনের 14 7, এই দুইটাও কিন্তু পরস্পরের আইসোটোন। কেন দেখো না, আমরা যদি হিসাব করি, আমরা যদি হিসাব করি দেখো এখানে কত 7, এখানে কত 7, তাহলে দুইটাই যদি নিউটন সংখ্যা 7, তাহলে এই দুটা কি পরস্পরের আইসোটোন। আরো যদি একটু আমরা উদাহরণ দিই,
তাহলে আসো, কপার 64, 29, জিঙ্ক 65, আচ্ছা জিঙ্ক 65, 30, ঠিক না? এই দুটো কিন্তু পরস্পরের কি আইসোটোপ, এই দুটো পরস্পরের আইসোটোপ। তারপরে যদি আমরা চিন্তা করি সোডিয়াম, সোডিয়াম 23, 11 আর ম্যাগনেসিয়াম 24, 12, এই দুটো পরস্পরের কি আইসোটোন কিনা বলো? দুটো পরস্পরের আইসোটোন, ঠিক কিনা? তাহলে এখানে একটা নোট ডাউন কিন্তু আমরা দিতে পারি, সেটা কি? সেটা কি যে আইসোটোন ভিন্ন ভিন্ন পরমাণু, পরমাণুর আইসোটোন কাদের কাদের হয়? ভিন্ন ভিন্ন পরমাণুর হয়, এটা মনে থাকবে। তাহলে এগুলো গেল কি আইসোটোন, এগুলো গেল কি আইসোটোন। দেখো পরীক্ষায় একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, এই যে প্রশ্নটা কি, কার্বন 14, 6, অক্সিজেন 16, 8 পরস্পর কি আইসোমার, আইসোটোন, আইসোবার, আইসোটোপ, ঠিক কিনা? এখানে দেখো আমরা চেক করি দুইটা ভিন্ন পরমাণু, তাহলে আইসোটোপ হওয়ার আইসোটোপ, আইসোটোপ হওয়ার সুযোগ নেই। কার্বন দেখো তো, এদের ভরগুলা দেখো তো, 14, 16, দুইটা ভর আলাদা, প্রোটনও আলাদা, তো ভরও আলাদা প্রোটনও আলাদা, তাহলে সমান কি? 14 দিয়ে 6 বাদ দিলে কত হয়? 8, 8 থেকে 8 বাদ দিলে 16 বাদ 8 দিলে 8, তাহলে দুইটারই যেহেতু নিউটন সংখ্যা সমান, তাহলে এরা পরস্পরের হচ্ছে আইসোটোন, এরা পরস্পরের কি আইসোটোন, ঠিক আছে? এ ধরনের প্রশ্ন অনেক বেশি আসে। এরপরে আর একটু প্রশ্ন মনে হয় আছে, হ্যাঁ, আইসোটোনের উদাহরণ কি? দেখো তো আইসোটোনের উদাহরণ, আইসোটোনের উদাহরণ আইসোটোন দেখো তো, এই দুটা, এই দুটার ক্ষেত্রে যদি দেখো দুইটারই ভর সমান, তাহলে এটা কিন্তু হবে না। এইটারও ভর সমান, তাহলে এটা হবে না। এইটারও ভর সমান, তাহলে এটা হবে না। তাহলে তো দেখাই যাচ্ছে উত্তর এটা, হ্যাঁ, হিসাব না করতেই আছে, ঠিক কিনা? তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আইসোটোন দেখলাম, আইসোটোন দেখলাম। এরপরে দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আইসোবার, সেটা কি বলতো? আইসোবার। এবার আমাদের আলোচনার টপিক হচ্ছে আইসোবার। আবার দেখো কি আসছে এখানে, আইসো আসছে, তাই না? এখানে কয়টা? দুইটা, একটা আইসো আর একটা বার। আইসো মানে কি সমান, আইসো মানে সমান, বার মানে কি মনে রাখবা ভর। তাহলে এখানে কি বলবো আমরা? ভর সমান, তাই না? তাহলে আমরা এখানে সংজ্ঞাটা কেমন পাচ্ছি, যে যে সকল পরমাণুর ভর সমান, যে সকল পরমাণুর ভর সমান, কিন্তু কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি ভিন্ন, তাদেরকেই মূলত পরস্পরের কি বলা হচ্ছে? আইসোবার বলা হচ্ছে, তাই না? তাহলে যাদের কি সমান? ভর সমান। কি সমান? ভর সমান। এই যে ভর সমান, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। যাদের কি সমান? ভর সমান, কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা ভিন্ন, তাদেরকেই মূলত বলা হচ্ছে কি পরস্পরের আইসোটোন। এখানেও একটা নোট ডাউন দিতে হবে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে আইসোটোনও কিন্তু পরস্পর ভিন্ন মৌলের হয়। কাদের হয়? আইসোটোনও হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়, সরি, ভিন্ন ভিন্ন মৌল, হ্যাঁ, আইসোবারও হবে ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে এই আইসোবার হবে। তো একটু আইসোবারের উদাহরণ দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আসলে। তো ধরো এখানে নিলাম আমি আর্গন 40, হ্যাঁ, তারপরে হচ্ছে পটাশিয়াম 40, ক্যালসিয়াম 40, বলো তো তিনটার কি ভর সংখ্যা সমান কিনা?
তিনটার ভর সংখ্যা সমান কিনা। আরে দেখো প্রথম সংখ্যাগুলো কিন্তু আলাদা। এটার কত? 18, এর 19, এর 20, ঠিক কিনা? তারপরে দেখো আমরা যদি দেখি হাইড্রোজেন 3 1 আর হিলিয়াম 3 2, এই দুটোই কিন্তু পরস্পরের কি আইসোবার, ঠিক না? এদের ভর সমান কিন্তু প্রোটন আর নিউট্রন অসমান। তারপরে যদি দেখি আমরা যে কার্বন 14, নাইট্রোজেন 14, এটার 6, এটা 7, তাহলে এরা পরস্পরের কি, এরা কিন্তু পরস্পরের আইসোবার, ঠিক কিনা? যদি আমরা আরো উদাহরণ দেখি তাহলে দেখো জেনন 228 88, হ্যাঁ, আর অপরদিকে সরি অ্যাক্টিনিয়াম 228 আর 89, এরাও কিন্তু পরস্পরের আইসোবার, ঠিক কিনা? তাহলে এগুলা হচ্ছে আইসোবারের উদাহরণ। একটা আমরা যদি এখান থেকে কোশ্চেন নেই, কোশ্চেনটা হচ্ছে এমন যে যে সমস্ত যে সমস্ত পরমাণু, প্রশ্নটা এরকম, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের পরস্পরের কি বলে? তাদেরকে পরস্পরের কি বলে? একটা মনে করো আছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, নাকি আইসো ইলেকট্রন। এখানে দেখো কি বলছে, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই। আচ্ছা, ভর যদি একই হয় তাহলে কি হয় বলতো? আইসো বার হয়। কি হয়? আইসো বার, তাই না? আইসো বার, মনে থাকবে? আইসো বার। তাহলে আমরা দেখো কি কি শিখলাম, আইসোটোপ শিখলাম, আইসোটন শিখলাম, আইসো বার শিখলাম। এরপরে আমরা শিখবো সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। কি শিখবো বলতো? আইসো ইলেকট্রনিক, ইলেকট্রনিক। এখানেও দেখো আবার দুইটা কথা, একটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে ইলেকট্রনিক। আইসো মানে কি? সমান, আর ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন। এখানে কি বলবো আমরা বলতো? ইলেকট্রন সমান কেমন আসবে? যে সকল যে সকল পরমাণু ইলেকট্রন সংখ্যা সমান, হ্যাঁ, তাদেরকেই মূলত কি বলবো? তাদেরকে আইসো ইলেকট্রনিক বলে, ঠিক না? তো আসো উদাহরণ হিসেবে আমরা দেখি একটু, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আইসো ইলেকট্রনিক সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, আমরা দেখবো, সমস্যা নেই। সেটা হচ্ছে মনে করো আমি লিখলাম নাইট্রোজেন 3 অক্সিজেন 2, ক্লোরিন মাইনাস, নিয়ন, হ্যাঁ। এরপরে মনে করো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, এতগুলা দিলাম। এরা সবাই কিন্তু পরস্পরের কি আইসো ইলেকট্রন। কেন? দেখো তো এদের ইলেকট্রন সংখ্যা, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টি? নাইট্রোজেনের 7টি, কিন্তু এখানে আছে কি মাইনাস, মাইনাস থাকলে ইলেকট্রন কি হয়? যুক্ত হয়, ঠিক না? তাহলে 7 আর 3 10, এক্ষেত্রে কত? 10। এখানে অক্সিজেনের 8টা, দুইটা যুক্ত হয়েছে, তাহলে কয়টা? 10টা। ক্লোরিনের 9টা, একটা যুক্ত হয়েছে, কয়টা? 10টা। নেওনের কয়টা? 10টা। সোডিয়ামের 11টা, একটা প্লাস, প্লাস হলে কি হয়? প্লাস হলে বিয়োগ হয়, তাহলে 11টা থেকে একটা বাদ দিলে 10। ম্যাগনেসিয়ামের 12টা, দুইটা বাদ প্লাস, তাহলে প্লাস হলে বাদ হবে 10টা। অ্যালুমিনিয়ামে 13, তিনটা বাদ, তাহলে কয়টা হবে? 10টা। এরা কিন্তু সবাই পরস্পরের কি আইসো ইলেকট্রন। আরো যদি আমরা চিন্তা করি, দেখো সেটা হচ্ছে ফসফরাস 3,
সালফার 2 মাইনাস, ক্লোরিন মাইনাস, হ্যাঁ, এরপরে হচ্ছে আর্গন, এরপর পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, হ্যাঁ, স্ক্যান্ডিয়াম 3 প্লাস, এরপরে টাইটানিয়াম 4 প্লাস। সবাই কিন্তু পরস্পরের আইসো ইলেকট্রন। কেন? যদি তুমি একটু হিসাব করো তাহলে দেখো পেয়ে যাবা। সেটা হচ্ছে ফসফরাসের 15 তিনটা যুক্ত হয়েছে, তাহলে কত হচ্ছে 18। সালফারের 16 দুইটা যুক্ত হয়েছে, কত হচ্ছে 18। ক্লোরিনের 17 একটা যুক্ত হয়েছে, কত হচ্ছে 18। আর্গনের 18, পটাশিয়ামের 19 একটা কি হয়েছে বাদ চলে গেছে, একটা চলে গেছে, তাহলে 18। এটাও 18, 18, 18। আশা করি বুঝতে পেরেছো, ঠিক না? ঠিক না? তো একইভাবে আরো উদাহরণ আছে, আসলে আমরা যদি একটু কোশ্চেন প্র্যাকটিস করি তাহলে আরো সহজ হয়ে যাবে। এখানে দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, কোশ্চেন গুলো কিন্তু বারবার, এই দেখো বইটা আসা প্রশ্ন, বইটা আসছে তাই না, অনেক সুন্দর একটা প্রশ্ন আসছে। এখানে দেখো প্রশ্ন কিন্তু ধরতে হয় ভাই। আইসো ইলেকট্রনিক তুমি দেখেই খালি উত্তর দিবা তা না, এখানে দেখো একটা কথা বলছে নয়, তাহলে কি আইসো ইলেকট্রনিক নয় মানে কি ইলেকট্রন সমান হবে না, তাহলে ভাই আমরা ইলেকট্রন সমান হবে এটা বের করবো, তাহলেই তো ইলেকট্রন সমান হবে না এটা অটোমেটিক বের হয়ে যাবে, ঠিক না? তাহলে আসো, তাহলে আমরা বের করতে শুরু করি। দেখো তো কার্বনের কত, হুম, আমি সবগুলো অপশন এখানে লিখে লিখে দেখি। কার্বন 3 মাইনাস, নাইট্রোজেন 2 মাইনাস, কার্বনের 6, ঠিক কি না? 6 3 যোগ হয়েছে, 6 3 9, নাইট্রোজেনের 7 একটা যোগ হয়েছে, তাহলে 7 আর 1 কত হলো 8। ও বাপ, এটাই তো ইলেকট্রন কি না সমান না, তাহলে এটাই আইসো ইলেকট্রনিক না। কিন্তু অপর যদি তুমি অপশন গুলো দেখো, অক্সিজেন 2 মাইনাস, আর ক্লোরিন মাইনাস, তাই না? অক্সিজেনের কত, অক্সিজেনের ইলেকট্রন কত 8, 8 দুগুণ, এখানে একটা কথা, হুম, এখানে নাইট্রোজেনে কিন্তু 8টা না, আর একটু ভুল হয়েছে, হ্যাঁ, এখানে আমাদেরকে আর একটু সরি ভুল হয়েছে। সেটা হচ্ছে নাইট্রোজেনের কিন্তু 8টা না। নাইট্রোজেন দেখো এখানে কয়টা আছে, দুইটা নাইট্রোজেন, তো একটা নাইট্রোজেনের 7টা, দুইটা নাইট্রোজেনের 14টা, আরেকটা যুক্ত হয়েছে, এই মিলে হয়েছে 15টা। আর অক্সিজেনের দেখো, অক্সিজেন কয়টা আছে, দুইটা, একটার 8টা, 8 দুগুণ 16 আর একে 17। ক্লোরিনে, আচ্ছা প্রশ্নটা ভুল দিছে নাকি একটু দেখি, ক্লোরিনের 17 আর একে 18। আর পরেরটা কি আছে, আর্গন, অক্সিজেন 2 মাইনাস, আর্গনের কত 18, অক্সিজেন কত 16, 8 দুগুণ 16 রেখে 17, ঠিক কিনা? আর পরেরটা দেখো কি আছে, নাইট্রোজেন 2, অক্সিজেন 2 প্লাস, নাইট্রোজেনের কত 7, 7 দুগুণ 14, অক্সিজেন দুইটা, 8 দুগুণ 16, 16 থেকে দুইটা বাদ দিয়েছে 14। ও হ্যাঁ, এদের আসলে প্রশ্নটা একটু ভুল আছে, উত্তর কিন্তু মূলত এইটা, হ্যাঁ, যে এখানে প্রশ্নটা হবে, এখানে আসলে প্রশ্নটা হবে নিচের কোনটি আইসো ইলেকট্রনিক কোনটি, এখানে নয় কথাটা হবে না, নয় কথাটা হবে না, বুঝতে পারছো? নয় কথাটা হবে না। নিচের কোনটি, এই বাবা আবার বেশ, নিচের কোনটি আইসো ইলেকট্রনিক, তো নিচের কোনটি আইসো ইলেকট্রনিক, এটা হবে এইট, ঘন, তাই না? এরপরে দেখো, এটা যদি আমরা একটু কপি করি, কপি করে পরেরটাতে নিয়ে যাই, এই যে, এখানে আছে, পরেরটা দেখো কি বলছে, পরেরটা বলছে কোনটি, কোনটি আইসো ইলেকট্রনিক সেট, মানে আইসো ইলেকট্রন বের করতে হবে, আসো ইলেকট্রন গণনা করি। ফ্লোরিনের কত 9 আর কে 10, সোডিয়ামের 11 একটা বাদ 10, অক্সিজেনের 8 দুইটা যুক্ত হয়েছে তাহলে 10, কার্বনের 6 চারটা যুক্ত হয়েছে তাহলে কত 10, এটাই উত্তর, এটাই উত্তর, এটাই উত্তর। বাকিগুলো কিন্তু নয়, কেন নয়, আসো হিসাব করো। নাইট্রোজেনের 7 দুইটা যুক্ত হয়েছে তাহলে কত হলো 9, নিওনের 10 একটা যুক্ত হয়েছে কত হলো 11, ম্যাগনেসিয়ামের 12 দুইটা কমে গেছে তাহলে কত হলো 10, অ্যালুমিনিয়ামের 13 তিনটা কমে গেছে 10, এটা কিন্তু এখানে মিলেন একটা 9 11 10 10 হয় না। ক্যালসিয়ামের কত
20 দুইটা চলে গেছে 18, পটাশিয়ামের কত 19 একটা চলে গেছে কত হলো 18, অক্সিজেনে 8 দুইটা যুক্ত হয়েছে 10, কার্বনের 6 চারটা যুক্ত হয়েছে 10। দেখো এটাও না, একইভাবে এটাও না, তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার। পটাশিয়াম প্লাস এর সম ইলেকট্রনীয় কোণটি, মানে পটাশিয়াম প্লাস, পটাশিয়ামের কত 19, একটা বিয়োগ হয়েছে তাহলে কত হলো 18, আমাদের খুঁজতে হবে কত 18। এখানে আছে অ্যালুমিনিয়াম 3 প্লাস, অ্যালুমিনিয়ামের হচ্ছে অ্যালুমিনিয়ামের 13, অ্যালুমিনিয়ামের 13 তিনটা চলে গেছে তাহলে হচ্ছে 10, এটা হবে না। সালফার, সালফারের হচ্ছে 16 দুইটা কি হয়েছে যুক্ত হয়েছে তাহলে 18, এই যে দেখো পটাশিয়াম প্লাস 18, 18 সাথে 18 মিলছে, উত্তর হচ্ছে এটা, এগুলো না। সিলিকনের 14 দুইটা যুক্ত হয়েছে এটা হচ্ছে 16, অক্সিজেনের 8 দুইটা যুক্ত হয়েছে এটা হচ্ছে 10, তাহলে এটা হবে না। তো কোনটা সালফার 2 মাইনাস। আশা করি এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো। তোমরা এখন তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে যত ধরনের প্রশ্ন, মানে যত প্রশ্ন আসছে, এই আইসো ইলেকট্রন নির্ণয় করো, আইসোটোপ নির্ণয় করো, আইসো বার নির্ণয় করো, অথবা আইসোটোপ, আইসোটোপের ব্যবহার, আইসোটোপ, এগুলো আশা করি পারবা। ডান, এই টপিকটা ডান, সবাই বলো ডান কিনা। ডান। এখন আমরা একটা নতুন টপিক শিখবো, নতুন টপিকটা অনেক সোজা। আমি আজকে আসলে সোজা টপিক গুলো নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে, যদি এর মধ্যে শিখে ফেলছি তাও আরেকবার করি আর কি। সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ইলেকট্রন সংখ্যা নির্ণয় কেমন কেমন হতে পারে? ধনাত্মক আধানের হতে পারে। ধনাত্মক আধানের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয়? ধরো ধনাত্মক আধান কি, সরি, পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, অথবা PH4 প্লাস, হ্যাঁ, NH4 প্লাস, এগুলোই তো ধনাত্মক আধান, তাই না? তাহলে দেখো, যদি ধনাত্মক আধানে, ধনাত্মক আধানে আসলে আধান, আধান মাইনাস হবে, আধান কি হবে মাইনাস হবে, ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ধনাত্মক আধানটা কি হবে মাইনাস হবে, মনে থাকবে। আর ধনাত্মক আধানের ক্ষেত্রে আধানটা হচ্ছে মাইনাস হবে, আধানটা মাইনাস হবে। যেমন দেখো পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বা প্রোটন 19, হ্যাঁ, আর এখানে কত প্লাস আছে, একটা প্লাস আছে, তাহলে একটা ইলেকট্রন এক কি হবে মাইনাস হবে, 19 থেকে একবার দিলে 18। ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত প্লাস আছে, ক্যালসিয়ামের সাধারণ ইলেকট্রন বা প্রোটন সংখ্যা হচ্ছে 20, কত প্লাস আছে 2 প্লাস, তাহলে 2 কি হবে বিয়োগ হবে 18। এরপরে দেখো, এরকম যখন একাধিক আয়ন বা একটা যৌগ মূলক থাকবে, এখানে কিভাবে গণনা করব? শুরুতে, শুরুতে ধরে নাও PH4, আগে আমরা ফসফরাস হাইড্রোজেনের সাধারণ ইলেকট্রন গুলো গণনা করবো। ফসফরাসের কত 15, হাইড্রোজেনের এক, কয়টা আছে চারটা, হ্যাঁ চারটা, কিন্তু একটা উপরে প্লাস আছে, প্লাস থাকলে কি যাবে, সেটা যতগুলো প্লাস থাকবে ততগুলো বিয়োগ হবে, তাহলে 15, 4 একে 4 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে 18, বুঝতে পেরেছো? এরপরে দেখো NH4 প্লাস, NH4 প্লাস, NH4 প্লাস, তাই না? নাইট্রোজেনের 7, হাইড্রোজেনের এক, কয়টা আছে চারটা, একটা প্লাস আছে এর জন্য বিয়োগ, তাহলে এখানে 7, 4, 1, তাই না? 7, তাহলে 7 আর 3 10, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিভাবে ধনাত্মক আধানের ক্ষেত্রে ইলেকট্রন নির্ণয় করব? এরপরে দেখো আমরা দেখব ঋণাত্মক আধান। কি দেখব? ঋণাত্মক আধান। ঋণাত্মক আধানের ক্ষেত্রে কি দেখো, ঋণাত্মক আধানের ক্ষেত্রে যে কয়টা আধান থাকবে, আধানটা এখানে কি হবে, আধান, 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 আধান এখানে আসলে যোগ হবে, আধান কি হবে যোগ হবে, আধানটা এখানে যোগ হবে। যেমন দেখো, মনে করো, মনে করো অক্সিজেন 2 মাইনাস, ফ্লোরিন মাইনাস, হ্যাঁ, ক্লোরিন মাইনাস, এরপরে আসো SO4 2 মাইনাস, CO3 2 মাইনাস, PO4 3 মাইনাস, OH মাইনাস, এটসেট্রা, এগুলো। প্রথমে কি আছে, অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেনের কত 8,
কত মাইনাস আছে? দুইটা। যেটা মাইনাস থাকবে ওটা কি হবে? যোগ হবে। যেটা মাইনাস থাকবে ওটা যোগ হবে। তাহলে কত যোগ হবে? কয়টা মাইনাস আছে? দুইটা। তাহলে দুইটা যোগ হবে। দুইটা যোগ হলে কত হবে? 8 2 10। এরপরে দেখো ফ্লোরিন মাইনাস, ফ্লোরিনের কত? 9। কয়টা মাইনাস আছে? একটা। তাহলে একটা কি হবে? যোগ হবে। একটা যোগ হলে কত হবে? 10, ঠিক না? এরপর আসো ক্লোরিন মাইনাস, ক্লোরিনের কত? 17। কয়টা মাইনাস আছে? একটা। একটা কি হবে? যোগ হবে। তাহলে কয়টা হচ্ছে? 18, ঠিক না? এরপর আসো সালফেট 2 মাইনাস, সালফারের কত? 16। অক্সিজেনের 8। কয়টা আছে? 4টা। 2 মাইনাস আছে, এই জন্য 2 কি হবে? যোগ হবে, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? 16, 4 8 32, 32 আর 2 34, 34 আর 4 কত হলো? 40, 40 হচ্ছে 12, 52, ঠিক না? এরপরে কত আছে? CO3, CO3 2 মাইনাস, 2 মাইনাস, কার্বনের কত? 6, অক্সিজেনের 8। কয়টা আছে? 3টে। কত মাইনাস আছে? 2 মাইনাস, তাহলে 2 কি হবে? যোগ হবে। 3 8 24, 24 আর 2 26, 26 হচ্ছে 32, ঠিক কিনা? এরপরে হচ্ছে PO4 3 মাইনাস, ফসফরাসের 15, অক্সিজেনের 8, 4টা আছে, যোগ কত? 3, তাই না? তাহলে 4 8 32, 33 34 35, 35 আর 15, 35 আর 15 কত হয়? 50। আশা করি বুঝতে পারছো ঋণাত্মক আধানের ক্ষেত্রে, ঋণাত্মক মূলকের ক্ষেত্রে। তো এইটা দেখো প্রশ্ন আছে, সেটা হচ্ছে উম এখানে দেখো কি প্রশ্ন। আচ্ছা, এটা মনে হয় আগের প্রশ্নটা, সমাধান করি, সমস্যা নেই। বলছে এন সোডিয়াম প্লাস, অক্সিজেন 2 মাইনাস, ক্লোরিন মাইনাস, কার্বন 4 মাইনাস আয়নগুলোর মধ্যে কি ধরনের মিল আছে? দেখো তো, এগুলো সবগুলোর ইলেকট্রন সমান না? যে সোডিয়ামের 11, একটা বিয়োগ হয়েছে, কয়টা হয়েছে? সোডিয়ামের 10টা এখানে, সোডিয়ামের 10টা, অক্সিজেনের 8 2, 10টা, ফ্লোরিনের 9 রেখে 10টা, কার্বনের 6 4 10টা। তাহলে এদের মধ্যে কি কি ধরনের মিল আছে বলো তো? কি ধরনের মিল আছে? এদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান, এই মিলটা কিন্তু আছে। ইলেকট্রন সংখ্যা সমান, এই মিলটা আছে, তাই না? এরপর বলছে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন। তাহলে কি সমান ইলেকট্রন বের করতে হবে? কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন কয়টা দেখো তো? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বনের কত? 6, অক্সিজেনের 8। কয়টা আছে? দুইটা, ঠিক না? 8 2 16, 16 হচ্ছে কত হলো? 22। তাহলে 22টা আমি খুঁজে বের করো, দেখো এখানে আসো। নাইট্রোজেনের কত? 7, অক্সিজেনের 8, যোগ 1, তাই না? 8 7 15 রেখে 16, এই যে পেয়ে গেছি। সরি, ও 16টা তো না, 22টা, সরি সরি সরি, 16টা তো না, 22টা, 16টা। অক্সিজেন দেখো, 3টা অক্সিজেন আছে, 8 গুণন 3, 3 8 24, যোগ 1, তাহলে কত হচ্ছে? 25। নাইট্রোজেনের 7, 3 7 21, যোগ 1, কত হচ্ছে? 22। এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছে, 22। আশা করি বুঝতে পারছো। কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছে, ঠিক না? এরপরে দেখো ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়েছে, অনেক ধরনের আর কি। যদি আমি একটু তোমাদেরকে বলি, যে বলছে জাহাঙ্গীরনগর 2017 18-তে একটা প্রশ্ন হয়েছে যে হাইড্রোজেন 2 1 মাইনাস এর ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত বলো তো? হাইড্রোজেন 2 মাইনাস এর কি বলছে? ইলেকট্রন সংখ্যা বলছে। ইলেকট্রন সংখ্যা কত? হিসাব করো, হাইড্রোজেনের ইলেকট্রন কত? একটি, একটা কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস হলে ওইটা কি হয়? প্লাস হয়, তাহলে দুইটি। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টি? দুইটি। বুঝতে পারছো? এটা আসলে যে ইউ এ ইউনিটে আসছে,
17-18 সেশন। এরপরে দেখো আরো যদি প্রশ্ন আমরা দেখি এখান থেকে, তাহলে আসছে এখানে যে NO3 মাইনাস আয়নে আয়নে কতটি ইলেকট্রন আছে, কতটি ইলেকট্রন আছে, এটা কোথায় আসছে? এটা অনেকবার আসছে, ডিইউ তে আসছে, আবার জেইউ তে আসছে। হ্যাঁ, ডিইউ তে আসছে, আবার জেইউ তে আসছে। দেখো নাইট্রোজেনের কত? 7, অক্সিজেনের 8, কয়টা আছে? 3টা। এক যেহেতু মাইনাস আছে তাহলে ওটা কি হবে? যুক্ত হবে। 3 8 24 আর 1 25, 25 এর সাথে কত হলো? 32। তাহলে উত্তর কত? 32, ঠিক কিনা বলো? বুঝছো না বোঝো না? এরপরে যদি তুমি আরো দেখো তাহলে দেখো H3O প্লাস এ কতটি ইলেকট্রন আছে? এটা আসছে কোথায়? যে ইউতে আসছে। মানে বুঝতে পারছো, যে ইউতে কিন্তু প্রচুর আসছে। হ্যাঁ, যে ইউতে প্রচুর আসছে। তাহলে এখানে একটা কিন্তু আমরা নোট দিতে পারি যে যে ইউ এর জন্য এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট। হারিস না ভাই, যে ইউ এর জন্য এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক কিনা? তাহলে দেখো এখানে কি বলছে, H3O প্লাসে কতটি ইলেকট্রন আছে, ঠিক কিনা? তাহলে আসলে হিসাব করি। হাইড্রোজেন, হাইড্রোজেনের 1, কয়টা আছে হাইড্রোজেন? 3টা। অক্সিজেন, অক্সিজেনের 8, এখানে প্লাস আছে, প্লাস হলে কি হবে? বিয়োগ হবে। 3 1 3, 8 বিয়োগ 1, তাই না? 8 2 10, কতটি? 10টি। খুব কঠিন না? আসলে কোশ্চেন কঠিন হয় না, বাট আমরা এই সহজ জিনিসটা ধরতে পারি না, যার কারণে হয় না। যদি আমরা, হ্যাঁ, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন আমরা যদি দেখি, এখানে একটা সুন্দর প্রশ্ন করছে, সেটা হচ্ছে দেখো, কোন পরমাণু বা আয়নের ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? সুন্দর একটা প্রশ্ন। ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। শুধু কিন্তু ইলেকট্রন অথবা শুধু নিউট্রন তা বলেনি, দুইটাই সমান। ইলেকট্রনও সমান হইতে হবে, সাথে সাথে নিউট্রনও সমান হইতে হবে। ইলেকট্রনও সমান হইতে হবে, আবার নিউট্রনও সমান হইতে হবে, ঠিক না? তাহলে দেখো এখানে আমাদের অপশন দিছে কি কি? অপশন আছে আমাদের হচ্ছে, ক নাম্বার অপশন দিছে BE44, ক নাম্বার অপশন দিছে F19, গ নাম্বার দিছে সোডিয়াম প্লাস 23 11, ঘ নাম্বার দিছে অক্সিজেন 2 মাইনাস 18 8। বুঝছো? তাহলে কি বের করতে হবে? ইলেকট্রন আর নিউট্রন। দেখো তো এখানে কি কোনো আধান আছে? যদি কোনো আধান না থাকে, এখানে প্রথমে শুরুতে কোনো আধান আছে? শুরুতে কোনো আধান নাই। তো আধান যদি না থাকে, আমরা জানি প্রোটন আর ইলেকট্রন কি হয়? সেম হয়। প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাই না? তাহলে এখানে দেখো প্রোটন 4টা, ইলেকট্রনও 4টা, তাহলে এখানে ইলেকট্রন কয়টা? 4টা। এখানে যদি এখন নিউট্রন বের করি, এই যে ভর, ভর থেকে প্রোটন বাদ দিলে নিউট্রন কত? 0। তাহলে কিন্তু এটা আমাদের হলো না। পরেরটাতে আসি দেখো, এখানে এখানে এখানেও তো চার্জ নেই, এখানেও কোন চার্জ নাই, তাহলে এখানেও প্রোটন আর ইলেকট্রন সমান। তাহলে ইলেকট্রন এখানে কয়টা? 9টা। নিউট্রন কয়টা? 19 থেকে 9 বাদ দিলে 9 9 18, রেখে 19 কত হলো? 10টা। পরেরটার ক্ষেত্রে এটা দেখি, এইটাতে আসো, এখানে কিন্তু প্লাস আছে। সোডিয়ামের কত? 11। ইলেকট্রন তাহলে কি হবে? প্লাস থাকলে বাদ যাবে, 11 থেকে একটা কি হলো? বাদ গেল, তাহলে কয়টা হচ্ছে? 10টা। আর এখানে যদি আমরা নিউট্রন বের করি, তাহলে 23 থেকে 11 বাদ দিতে হবে। হ্যাঁ,
তাহলে এটা কত হচ্ছে 12, ঠিক কিনা? তাহলে এটাও হলো না। ঘ নাম্বারে যদি আমরা চিন্তা করি, ঘ নাম্বার, তাহলে এখানে দেখো অক্সিজেনের, হ্যাঁ অক্সিজেন ইলেকট্রন দেখো মাইনাস আছে, তাহলে কি হবে, যুক্ত হবে। 8 2 10। আর নিউট্রন যদি বের করতে হয়, 18 থেকে 8 কি হবে, বাদ হবে, কত হচ্ছে 10। দেখো আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি, কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে গেছি, বুঝছো? তাহলে আমাদের আনসারটা কত বলো দেখি। তাহলে আনসারটা হচ্ছে 8, ঘ নাম্বার, বুঝছো? এরপরে দেখো আমাদের আরো একটি টপিক আছে, সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বের করো। কি বের করো, যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা পরীক্ষাতে বারবার আসে, যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কি স্যার? কিচ্ছু না রে ভাই, কোন একটি পরমাণু, পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন। কি বললাম, শেষ, আচ্ছা আরেকটা খালি দিয়ে লিখি, শেষ কক্ষপথের ইলেকট্রন। শেষ কক্ষপথের ইলেকট্রনকেই মূলত বলা হচ্ছে কি, যোজ্যতা ইলেকট্রন, বুঝছো? শেষ কক্ষপথের ইলেকট্রনকে কি বলা হচ্ছে, যোজ্যতা ইলেকট্রন। যেমন দেখো, তোমাকে এখানে প্রশ্ন দিতে পারে যে SO4 2 মাইনাস আয়নে যোজ্যতা ইলেকট্রন কত? হুম, তাহলে যোজ্যতা ইলেকট্রন মানে কি, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন। বলো তো, বলো তো, সালফারের সর্বশেষে কয়টা ইলেকট্রন থাকে, 6টা। হ্যাঁ, অক্সিজেনের সর্বশেষে কয়টা ইলেকট্রন থাকে, বলো কয়টা, 6টা। এরপরে দেখো, এই যে এখানে আবার কি দেওয়া আছে, মাইনাস, মাইনাস থাকলে কি হয়, যোগ হয়। তাহলে সালফারের 6, অক্সিজেনের 6, বাট এখানে অক্সিজেন কয়টা আছে, 4টা, তাই না? যোগ হচ্ছে 6 4 6 24 2, তাই না? 6 8 24 হয়, 8 কত হয়, 32। তাহলে কয়টা বলো, SO4, SO4 2 মাইনাসে যোজ্যতা ইলেকট্রন কয়টা, সাথে আরো দিতে পারে, মনে করো, মনে করো, PH4 প্লাস, এটাতে যোজ্যতা ইলেকট্রন বের করো, Cl মাইনাসে যোজ্যতা ইলেকট্রন বের করো, হ্যাঁ। তারপরে তোমাকে ধরো বলছে ClO3 মাইনাসে যোজ্যতা ইলেকট্রন বের করো, বলতেই পারো, তো বের করে আসো। এটাতে বের করি, ফসফরাসের তো 15, তাই না? সর্বশেষে কয়টা থাকে, 5টা। হাইড্রোজেনের সর্বশেষ কয়টা থাকে, একটাই থাকে, 4টা হাইড্রোজেন আছে, এখানে প্লাস আছে, প্লাস থাকলে কি হবে বলো, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে দেখো, 4 একে 4, 5 এর 4 9, 9 থেকে একবার দিলে 8। ক্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা স্তরের ইলেকট্রন, তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রন মানে কি, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন। তাহলে দেখো, ক্লোরিনের কত, 17, তাহলে সর্বশেষ কয়টা হবে, 7টা, বাট এখানে একটা মাইনাস আছে, তাহলে 7 যোগ 1 কয়টা হচ্ছে, 8টা। এরপর আসো ক্লোরিন, অক্সিজেন মাইনাস, ক্লোরিনের কয়টা, 7টা, অক্সিজেনের কয়টা, হ্যাঁ 6টা, কয়টা অক্সিজেন আছে, 3টা, মাইনাস থাকার জন্য কি হবে, যোগ হবে। তাহলে 7 3 6 18, 18 আর একে 19, 19 আর একে 20, 20 হচ্ছে 26। আশা করি বুঝতে পারছো, যোজ্যতা ইলেকট্রন বের করতে বললে পারবো তো নাকি, ইনশাআল্লাহ। যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী দিন আবার নেক্সট আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে।